আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। থানার যাবতীয় কাজ শেষ করে সবার বাসায় আস্তে আস্তে সন্ধ্যা। বাদশাদে রোদেলার জানাজার নামাজ। কৃষ্ণচূড়া গিজগিজ করছে মানুষে, যেন মানুষের ঢল নেমেছে। এক একজন এক এক কথা বলছে। কেউ কেউ বলছে নাসিমার উগ্র মেজাজের বলি হলো মেয়েটা। কেউ কেউ বলে আহারে কত কষ্টেই না প্রাণটা বের হয়েছে মেয়েটার। কেউ আবার বলছে আত্মহত্যা করছে গো। কম সহজে কি কেউ এত বড় সিদ্ধান্ত নেয়? একটা মানুষের জন্য একটা পরিবার কিভাবে ভেঙে গেল সেসব কথাও শোনা গেল কারো কারো মুখে। একজন বলল, শোন, এই চোপার কোনেই তো স্বামীর ঘর করতে পারল না। ছোট ভাইয়া অতিষ্ঠ হয়ে বউ নিয়ে চলে গেল বিদেশে। যুবতী মায়াডারে রাত বিরতে বাড়ির বাইরে করলো, সে ফিরল লাশ হয়ে। এরপরে যদি এই মহিলার শিক্ষা না হয় তাহলে এই বেটি মরলেও মানুষ হইব না। তার কথাই সায় দিল অনেকেই। সব কথাই রোদেলার পক্ষে। সবাই এই মৃত্যুর জন্য দুষছে নাসিমাকে। একজন বলল, মারলেই কি খুনি হয় গো বোন? ঘরের মধ্যে যন্ত্রণা দিয়ে দিয়ে যারা এমন পথের দিকে এগিয়ে দেয় তারাও কিন্তু খুনি। কিন্তু আফসোস, তাদের বিচার হয় না। এমন ফুলের মতো মেয়ের মৃত্যু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে খুব। লাশ গোসল করানোর সব আয়োজন করা হলো। কি আর গোসল করাবে একে? এমনি অভাগা পুরো শরীরটা নিয়েও যেতে পারল না। শেষে গোসল করিয়ে কাফনের কাপড়ে মুড়ে দেওয়া হয়েছে ওকে। কাউকে দেখতে দেওয়া হচ্ছে না। কি দিবে দেখতে? কি দেখবে তারা? নাতাশার শ্বশুর বাড়ির লোক এলো 8টার মধ্যে। শোভনের মা বাড়ির ভিতরে বসে আছে মাথায় হাত দিয়ে। কল্লোলের মা আর বাবাও পাশে বসা। শোভন তার পাশেই বসে। তারা যেন মানতেই পারছে না, কি সান্ত্বনা দিবে তা খুঁজেই পাচ্ছে না। কান্না আহাচারিতে ভারী হচ্ছে চারপাশের আকাশ বাতাস। নোবেল সান্ত্বনা দিচ্ছে নাসিমা আর প্রিসিলাকে। রোদেলার নানুর অবস্থা খারাপ। তার শ্বাসকষ্ট শুরু হয়েছে এই খবর পাওয়ার পর থেকেই। কথাও বলতে পারছেন না তিনি। রোদেলার খালামণিরা সেখানে ব্যস্ত। ডাক্তার আনা হয়েছে বাড়িতে। রোদেলার মা মূর্ছা গেছেন 2বার। দাঁতে দাঁত লেগে গিয়েছিল শেষবারে। এমন একটা পরিস্থিতি যে কে কাকে সান্ত্বনা দিবে। সবাই কাঁদছে অঝরে। এমন টকবক এক মেয়ে যে কিনা জীবনের বড় বড় ঝড় সামলে এত দূর এসেছে, তার এমন করুণ পরিণতি কেউই মানতে পারছে না। সবাই ভালোবাসত ওকে ওর বিনয়ী ব্যবহারের জন্য। কোনো দিন কারোর সাথে মুখ কালো করে কথা বলেনি ও। এখনকার সময়ে এমন মেয়ে দেখাই যায় না, যে কিনা পরিবারের কথা চিন্তা করে শোভনের মতো একটা ছেলেকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ কেন এমনি করে ওকে নিয়ে গেল, তার আক্ষেপ কারো মুখে মুখে। ছোট মামির বাবার বাড়ির লোকও এসেছে। তারাও হতবিহ্বল এমন ঘটনায়। কেউই মানতে পারছে না এমন অকাল মৃত্যু। শোভন একটু দেখতে চায় রোদেলাকে। লাশের পাশে বসে থাকা মহিলারা বলে, কি দেখবা বাবা, দেখার কিছুই নাই। তবুও দাঁড়িয়ে থাকা ও জেদ করে, না দেখেও যাবে না। পরে পাশে থাকা পুরুষরা বলে মেয়ে মানুষের লাশ পুরুষের দেখতে নেই। ও তখন বসে পড়ে খাটটার সামনে, সেটাকে ধরে রাখে শক্ত করে। ও যেন রোদেলাকে ধরে আছে এমনই ভাব। ওর মা ওকে এই অবস্থায় দেখে কেঁদে ফেলেন। ছেলেটা সারা জীবন কষ্টই পেল শুধু। রোদেলাকে নিয়ে একটু সুখী হতে চেয়েছিল, তাই তো ওর বাবার শত অনিচ্ছা সত্ত্বেও রোদেলাকে ঘরের বউ বানাবে বলে কথা দিয়েছিল শোভনকে। শোভনের বাইরের আবরণে কোনো কষ্টের ছিটে ফোঁটা না থাকলেও ওর ভিতরটা যে কত গভীর ক্ষতে পূর্ণ তা কেবল ওর পরিবারের মানুষই জানে। ওর মা ওকে আগলে ধরে বসে পড়ে ওর পাশেই। শোভন ওর মাকে জড়িয়ে ধরে, খুব চেষ্টা করে কাঁদতে, কিন্তু কান্না যেন পথ ভুলেছে আজ। ওর মা ওকে ভিতরে গিয়ে বসতে বলে, কিন্তু ও সেখান থেকে বেরিয়ে যায়। পাশের চায়ের দোকানে বসে থাকে। মাথাটা জ্যাম লাগছে ওর। কি হলো ওর সাথে ও যেন বুঝতে পারছে না। হঠাৎ কান্নায় ভেঙে পড়ে ও। সবার থেকে এই কান্না আড়াল করতেই ওর এখানে আসা। কষ্ট দেবার বেলায় খোদা কেন ওর সাথে কোনো আপোষ করে না? রোদেলার বাবা আসে রাত 9টায়। মেয়েকে শেষবারের মতো দেখতে এসেছে সে।
এখানে আসবার মতো মুখ তার নেই যদিও, তবুও মেয়ের এমন খবরে নিজেকে আটকে রাখতে পারেননি তিনি। তিনি খবর পেয়েছেন তার এক বন্ধুর মারফতে। সেই দুপুরেই রাজশাহী থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। লাশের খাট ধরে কাঁদতে থাকে তিনি। বাবা হওয়ায় কাফনের কাপড় খুলে দেখানো হয় তাকে। পা দুটোকে ছুঁয়ে দেখেন তিনি। মেয়ে বড় হওয়ার পর খুব একটা দেখা হয়নি ওর সাথে। তিনি এমনই বাবা যে জানে না মেয়ের কোন হাতে তিল আছে, চিবুকে টোল আছে কি নাই, চুল বড় না ছোট, মেয়েটা লম্বায় কতটুকু, হাত পায়ের আঙ্গুল লম্বা লম্বা না খাটো খাটো। এসব ভেবে চোখ বন্ধ করে রোদেলাকে কল্পনা করতে চেষ্টা করেন তিনি। কিন্তু বাস্তব এমন কঠিন যে সেই ছোট্ট রোদেলা যে ক্লাস 10-এ পড়তো তার চেহারাটাই ভাসছে চোখের সামনে। এত চেষ্টা করেও মনে করতে পারছে না। পাশে বসে থাকা মহিলা দ্রুত কাপড় বেঁধে দেন। এরপর শুরু হয় তার গগন বিদারী চিৎকার। মাটিতে গড়াগড়ি খেয়ে কাঁদতে থাকেন তিনি। নিজেকে গালমন্দ করতে থাকেন মেয়ের এমন পরিণতির জন্য। কিন্তু এত সব কথার কি দাম আছে আজ? কোনো দাম নেই। প্রিসিলা দূরে দাঁড়িয়ে দেখে বাবার এমন আর্তনাদ। এমন আর্তনাদে ওর মন কেন যেন ভিজছে না আজ। বাবা নামের এই মানুষটাকে মনে মনে একটু ভালোবাসতে চাইতো ও। কিন্তু যখন রোদেলা পেছনের গল্পগুলো বলতো, ওর মায়ের সাথে ওদের সাথে করা অন্যায়গুলোর ব্যাপারে বলতো, তখন লোকটাকে ঘৃণা হতো ওর। তার জন্য সবার এই পরিণতি। এই মানুষটা ঠিক থাকলে আজ ওদের এই জায়গায় দাঁড়াতে হতো না। ওদেরও সুন্দর একটা পরিবার থাকতো, সমাজে মাথা উঁচু করে বাঁচার অধিকার থাকতো। সবশেষে 11টা বাজল কবরস্থানে পৌঁছতে পৌঁছতে। পরিচিত অপরিচিত কত মানুষ এসেছে এখানে, কিন্তু সুফিয়ান কোথাও নেই। ও যে নেই তার খবরও কারো নেই। কেন নেই লোকটা? আজ যে তার প্রিয়তমাকে শেষবারের মতো দেখার দিন। আর কোনোদিন চাইলেও তো দেখা হবে না এই মানুষটাকে। কেমন মানুষ সে, যে তার ভালোবাসার মানুষটাকে শেষবারের মতো একটু দেখতেও এলো না? এত মানুষ এসেছে জানাজার নামাজে, অকল্পনীয়। পঞ্চায়েতের কবরস্থানে দাফন করা হবে ওকে। মাটি খুঁড়ছে দুজন, তারপর একে একে সব কাজ সম্পন্ন করে নামানো হলো ওকে। আমাদের সবার প্রিয় রোদেলাকে, যে সেই ছোট্টবেলা থেকে নিপীড়িত, বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত, সবার কাছে বাবা মায়ের ভুলের জন্য লাঞ্ছিত, যার মায়ের ভালোবাসার পরিবর্তে সবসময় অবহেলাটাই জুটেছিল। আপন পর সবার কথার বাণেও জর্জরিত ছিল যার অন্তর, যার দিন কেটেছে রাত পার হবার আশায়, যার জীবনে কোনো শখই পূরণ করা হলো না। পছন্দের জামা, জুতা, ব্যাগ, কানের দুল কিংবা 1 বোতল গাঢ় লাল নেইল পালিশ। যে ভাবতো অনেক টাকা হবে যখন তখন সব শখ পূরণ করবে, মাকে ভালো সাইকিয়াট্রিস্ট দেখাবে, নিজেদের অবস্থার পরিবর্তন করবে, তারপর বিয়ে শাদী নিয়ে ভাবার সময় থাকলে ভাববে। মায়ের ভালোবাসা পাওয়া হলো না, স্বপ্ন পূরণ হলো না, প্রিয়তমর অখণ্ড ভালোবাসা পেয়েও যা ছুঁয়ে দেখা হলো না, বাধা হলো না ঘর। জীবন কাটলো যার পরিবারের দায়িত্ব নিয়ে সেই ছোট্টবেলা থেকে, যার চিন্তা ছিল আগামীকাল খাবার কোথা থেকে আসবে, বোনের পড়ার খরচ, কাপড় চোপড়, বই খাতা, আরও কত কি। আজ তার ছুটি। সকল দায়িত্ব থেকে, সকলের লাঞ্ছনা থেকে, মায়ের অবহেলা থেকে, নিজেকে লুকিয়ে রাখার থেকে আজ তার ছুটি। তাকে আজ শায়িত করা হলো চিরনিদ্রায়। রোদেলার জীবনের সব কষ্ট হয়তো এরই মধ্যে শেষ হলো। এরপরে পরকালের জীবনে ঈশ্বর হয়তো ওর সব না পাওয়ার হিসেবটা ঠিক করে করবেন। সকলের এই দোয়া ওর প্রতি। রাত 1টা বাজতে চলল। বাড়ির সবাই কেমন চুপ মেরে আছে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়তো সবাই। সবাই আজ শান্তিতে ঘুমাবে। এ কয়দিন কেউই ঠিকঠাক ঘুমোতে পারেনি রোদেলার চিন্তায়। কোথায় আছে, কি করছে, কি খেয়েছে, এসব ভাবনা ছিল সবার মনে। আজ সবাই নিশ্চিন্ত। নিখোঁজ রোদেলার খোঁজ হয়েছে আজ। যেখানে রয়েছে সেখান থেকে কোথাও আর হারিয়ে যাবার ভয় নেই। আহারে রোদেলা, আহারে জীবন, কত যন্ত্রণার, কত বেদনার, কত নির্মম। আজ 1 মাস হলো রোদেলা নেই। রোদেলার মৃত্যুতে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে নাতাশা। একে তো শরীর এমনিতেই খারাপ, তার উপর বাবার মারণ অসুখের চিন্তা। বরটাও প্রবাসে গেল এই তো সেদিন।
তার সাথে যোগ হলো রোদেলার এমন আকস্মিক মৃত্যু। এসবের জন্য নিজেকে দায়ী ভাবে ও মনে করে ওর উচিত ছিল রোদেলার সাথে এসব নিয়ে খোলামেলা আলাপ করা। ও আসলে রোদেলার রঙহীন জীবনে একটু রঙের পসরা সাজাতে চেয়েছিল। ওর বোনটি যে কত অভাগা তা ওর চেয়ে বেশি কে জানে। নিজের বোন না হলেও বাবা মায়ের পর সবচেয়ে বেশি ভালো ও রোদেলাকে বেসেছে। কিছুতেই মানতে পারছে না রোদেলা নেই। খাবার সময় আপা আপা করে ডাকছে, খেতে আসার জন্য তাড়া দিচ্ছে। অদৃশ্য রোদেলার সাথে কথা বলছে কলেজের বিষয়ে, রান্নার বিষয়ে, নতুন যে আসছে তার বিষয়ে। একটা সময় পর যখন বাস্তবে ফিরে আসে তখন কেঁদে কেঁদে বলে, আপা, তুই না বলেছিলি বাবু হওয়ার পর যাবি আমাদের বাড়িতে? বাবুকে তো তোরই দেখাশোনা করার কথা ছিল, কেন এত জলদি চলে গেলি তুই? কিসের এত তাড়া ছিল তোর? নাসিমার সেদিনের পর থেকে খাওয়া দাওয়া বন্ধ, শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে প্রায়। নানির অবস্থাও এখন যায় তখন যায়। সবাই বিমর্ষ। প্রিসিলারও পড়ার মনোযোগ নেই। বোনের এমন প্রস্থান মানতে পারছে না ও নিজেও, কিন্তু ওর আবেগ প্রকাশ ক্ষমতা কম। সবার মতো কাঁদতে পারে না, বলতে পারে না বোনকে কত মিস করছে। দিনটা কোনো মতে কেটে যায়। সবাই দেখে স্বাভাবিক প্রিসিলাকে, কিন্তু বোনের স্মৃতি হাতড়ে প্রতিটি রাত ওর কাটছে নির্ঘুম। সেই ছোট্টবেলা থেকে ওর স্মৃতিতে নেই যে ওর মা ওকে আদর করে ঘুম পাড়িয়েছেন, গোসল কিংবা খাবার খাইয়েছেন। মা তো তখন নোভেলের দখলে। কত কত দিন আমার মা বলে কেঁদে কেঁদে ঘুমিয়ে গেছে। মা রূপী এই বোনটি সেগুলো করেছে পরম মমতায়। ছোট্ট বোনের সব কথার একমাত্র ধৈর্যশীল শ্রোতা ছিল সে। চুল বেঁধে দেওয়া, পছন্দের নাস্তা টিফিনের জন্য তৈরি করে দেওয়া, যে কোনো আবদার মেটানো, সব মনে পড়ে ওই রাতটা এলে। প্রিসিলার মনে আছে একবার শবে বরাতের রাতে ও তারাবাতি চেয়েছিল বোনের কাছে। বোন ওকে জমানো টাকা দিয়ে এক বাক্স তারাবাতি কিনে দিয়েছিল। জীবনের সবচেয়ে বেশি খুশি ও সেদিন হয়েছিল। কে এখন ওর কথা শুনবে? কে ওর আবদার রাখবে? কে ওকে ভালোবাসবে এখন? কারোর সাথে সহজে মিশতে না পারা প্রিসিলা যে বড্ড একা হয়ে গেল এই বিশাল পৃথিবীতে, বড্ড একা। নোবেল সবচেয়ে দ্রুত এই শোক কাটিয়ে উঠেছে, কাজ করছে নিয়মিত। রোদেলা যেন নিজের বিনিময়ে ওর অগোছালো জীবনকে ঠিকঠাক করে গেল। এত বড় শোকে ওর জীবন অমূল বদলে গেছে। কাজকর্মে ওর নিষ্ঠা এবং একাগ্রতা দেখে সুফিয়ান ওকে নতুন এক প্রজেক্টে ম্যানেজারের সহকারী হিসেবে কাজ দিয়েছে। বলেছে ঠিকঠাক কাজ শিখে নিলে ওকেই ম্যানেজার হিসেবে নিয়োগ দিবে। আসলে সুফিয়ান চাইলেই ওকে এখনই এই পদে বহাল করতে পারত, কিন্তু কাজের পারদর্শিতা আর একাগ্রতা তৈরিতেই তার এই সময় নেওয়া। উনি চান নোবেল নিজেকে ভেঙে গড়ে তুলুক। এদিকে ওর বাবা ওকে তাড়া দেয় চলে আসার। সেই সুন্দর নিশ্চিত জীবন ওকে আকর্ষণ করে না। এখানকার কাজে অনেক কষ্ট। এই রোদ মাথায় করে মালামাল চেক করা, এগুলো আপলোড আনলোড করা। তাছাড়া পূর্ব অভিজ্ঞতা না থাকায় অনেক কাজই নিজ হাতেই শিখতে হচ্ছে ওকে। কষ্ট হলেও ও এখানেই থাকবে। রোদেলার মৃত্যুর পর এই বাড়িতে আর আসেনি আবু সুফিয়ান। ওই যে ওর লাশ পৌঁছে দিয়ে গেল, এরপর আর আসেনি এদিকে। এমনকি জানা যায় ও দেখা যায়নি ওকে। তবে সুফিয়ান ওই পরিবারের ছায়ার মতো পাশে আছে, নিয়মিত খোঁজ রাখছে সবার। পূর্বাচলের আফজাল হোসেনের কাছ থেকে কিছু টাকাও তুলে দিয়েছেন একজনের সাহায্য নিয়ে। বাকি টাকা তিনি আস্তে আস্তে শোধ দিবেন তাও জানিয়েছেন। সে টাকা দিয়েই তৃতীয় দফায় চিকিৎসা শুরু হয় বড় মামার। তার এই বাড়িতে না আসাটা রহস্যজনক। এই ঘটনায় যার জীবন এলোমেলো হয়ে গেছে সে হচ্ছে শোভন। খাওয়া নেই, দাওয়া নেই, গৃহবন্দী জীবনযাপন করছে ও। ওর জীবনের ছন্দ যেন রোদেলার মতোই হারিয়ে গেছে। সেন্ট মার্টিনের দিনগুলোই আওড়াচ্ছে স্মৃতির পাতা থেকে। কল্লোলের কাছে একটা গিফট পাওনা ছিল শোভনের। সেন্ট মার্টিনে যাবার সময় শোভন বলেছিল সময় হলে ও চেয়ে নিবে। রোদেলার হাত যে রাতেও কেটে ফেলল, সে রাতেই কল্লোলের কাছে ও আত্মসমর্পণ করেছিল আর বলেছিল, ভাই রোদেলাকে আমার করে দে। তাই তো নাতাশা কল্লোল এত তাড়াহুড়ো করে সব ম্যানেজ করে, কথা বলে সবার সাথে, প্রপোজ করার জন্য একটা প্ল্যানও করে। কত খুশি ছিল ও তখন, আর এখন অনুতাপে দগ্ধ হচ্ছে সারাক্ষণ। কেন ও এমন করতে গেল?
কেন একটু অপেক্ষা করলো না? আজ ওর জন্য রোদেলা এই পৃথিবীতে নেই। নিজেকে কোনো মতেই ক্ষমা করতে পারে না ও। নিজেকে তাই ঘরে বন্দি করে রেখেছে এর দায়ে। একবার নিজেকে শেষও করতে দিয়েছিল ও। ওর মা ভয়ে ওর সাথেই থাকছে। রুমের দরজায় নখ ভেঙে দিয়েছে। কখন কি করে বসে, তারা ওকে নিয়ে খুবই চিন্তিত। ওর জীবনটা অনেক জটিল আর এলোমেলো। ভেবেছিল রোদেলাকে নিয়ে অগোছালো এই জীবনটা গুছিয়ে নিবে। এমন লক্ষ্মী মেয়ে ছাড়া আর কে ভালো পারতো এমন জীবনটাকে গোছাতে? এমি আর শোভনের বাবা একজন হলেও মা কিন্তু দুইজন। এমির যে মা, তিনি একে একে 3টি মেয়ের জন্ম দেন। তারা বাঁচত না, রহস্যজনকভাবে মারা যেত 1 বছর বয়সের মধ্যে। এমির মা হুজুর বাড়ি পানি পড়া আর তাবিজ কবজ করে ওকে জমের হাত থেকে কেড়ে এনেছিল। তারপর ও আরও 2টি মেয়ে হয়েছিল তারা অবশ্য একটু বড় হতেই মারা গিয়েছিল। শোভনের জন্ম হয় এক গণিকালয়ে, তার বাবার এক রক্ষিতার গর্ভে। তার বহুগামী পিতা এমন কত সন্তান কতজনের গর্ভে দিয়ে আসছে তার হিসেব কে জানে। এই যে এমির মা, তার যে এত কষ্ট, তার জন্য দায়ী এই স্বামী নামের লোকটা। তিনি নামমাত্র স্বামী ছিলেন তার পুরো জীবনে, আর ওই লোকটার জীবন ছিল ব্যবসা, মদ আর নারী নিয়ে। পুত্র সন্তান হওয়ায় তিনি শোভনকে এ বাড়িতে নিয়ে আসলেও মর্যাদা পাননি শোভনের জন্মদাত্রী মা। কে ওর মা, দেখতে কেমন তাও জানে না। এই এক লোকের জন্য ওদের পরিবারটায় আনন্দ নেই, সুখ নেই। এত যে বয়স হয়েছে তার সেই স্বভাব এখনও ছাড়েননি তাকে। শোভনের ব্যাপারটা এই পরিবারে ওপেন সিক্রেট, সবাই জানে আবার কেউ জানে না। শোভন ওর জন্মের ইতিহাস ও জেনেছিল ওর বাবার কাছ থেকেই। একবার ঝগড়া হয়েছিল তাদের স্বামী স্ত্রীর মধ্যে। কথাবার্তার এক পর্যায়ে ওই লোকটা খোঁটা দিয়েছিল তার পুত্র সন্তান জন্মদানে অক্ষমতা নিয়ে। তার ছেলের দরকার ছিল, তাই নাকি তিনি। ছোট্ট বয়সে এসব না বুঝলেও আশেপাশের মানুষের ব্যবহার ওকে ধীরে ধীরে বুঝতে শেখায় ও এই পরিবারের একজন হলেও সবার থেকে আলাদা। যদিও এমি আপু কিংবা তার মা কখনোই ভালোবাসায় কার্পণ্য করেননি, আপনের মতোই আগলে রেখেছে। শোভনও মা কিংবা বোনকে ভালোবাসে আপনের মতোই। শোভনের যত রাগ ক্ষোভ তার বাবার প্রতি, এমন একটা ঘটনা শোভনের জীবনে ছোটবেলা থেকেই ওকে কোণঠাসা করে রেখেছে। এই গাঢ় ক্ষত ও বয়ে বেরিয়েছে ছোট্ট বয়স থেকেই। কে ওর মা, কোথায় আছে, বেঁচে আছে কি নাই, এসব প্রশ্ন ওকে খুব তাড়া করে। তাই তো নিজে এক কাঙাল হয়ে ধরতে চেয়েছিল আর এক কাঙালের হাত, যে ওর কষ্টটা খুব করে বুঝবে। কিন্তু কি হলো, জীবন কোনো আপোষই করলো না কষ্ট দেবার বেলায়। দুঃখ কত যত্ন করে কানায় কানায় ভরিয়ে দিল ওর জীবনটাকে। সুফিয়ান রোদেলাকে প্রথম দেখেছিল ওর মিলের খুপড়ি ঘরে, যেখানে তাসের আড্ডা বসে প্রতিদিন। রাত তখন 1:30। সুফিয়ান তখন অর্ধমাতাল, কারণ ওরা আসার কিছুক্ষণ আগেই কয়েক প্যাক মদ নিয়েছিল ও। হঠাৎ ওই ঘরে রোদেলাকে আসতে দেখে ওর অর্ধগলিত চেতনা যেন ফিরে আসে। রোদেলা সে রাতে কালো একটা বোরখা পরেছিল। ভাইকে আটকে রাখার পরিস্থিতিতে কেউ সেজে গুজে আসে না, একেবারে সাদামাটাভাবে এসেছিল ও। ওকে এত পবিত্র লাগছিল দেখতে যে সুফিয়ান একেবারে গা ঝাড়া দিয়ে বসে। কেন এমন হয়েছিল তা আজও ও জানে না। মেয়েদের প্রতি সুফিয়ানের আগ্রহ শূন্যের কোঠায়, কারণ মেয়েদেরকে অস্পৃশ্য মনে হতো ওর। এটা কোনো রোগ না ব্যাধি তাও জানে না, কিন্তু মেয়েদের প্রতি ওর এই অনুভূতিশীলতা কিন্তু সব সময় ছিল না। ওরও ভালোবাসায় পূর্ণ একটা মন ছিল। সে রাতে কফি নিয়ে রোদেলা যখন ব্যস্ত ছিল, সুফিয়ান ব্যস্ত ছিল রোদেলাকে দেখায়। না, কোনো কামুক চোখে না, দেখছিল যেন এক পবিত্র মানবীকে। এত স্নিগ্ধতা আর সরলতা ছিল ওর মাঝে, যা সকলের কাছে হয়তো সাধারণ কিছু, কিন্তু ওই স্নিগ্ধতা পবিত্রতা ওর ভালো লেগেছিল। কেমন একটা ব্যথা বুকে ছিনছিন করে উঠেছিল সেই রাতে। এটাকেই হয়তো বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। রোদেলা ভুল করে যখন ওর পার্স ফেলে গেল, অভদ্রের মতো সুফিয়ান পার্স থেকে ওর ছবিটা রেখে সেটা ফেরত দিয়ে আসে নিচে গিয়ে। ও কেন এমন করেছিল তা নিজেও জানতো না।
তবে মনের জং ধরা ধুলো পড়া অন্ধকার ঘরটায় এক ফালি আলো এসেছিল যেন সেই রাতে, যে আলো কলুষতাহীন, উষ্ণ, পবিত্র। এরপর নোবেলের মারফতে রোদেলার সব জেনেছিল সুফিয়ান, ওর জীবন, অতীত, বর্তমান, পছন্দ অপছন্দ সব। এত বছরে অবহেলায় যে নিজ থেকে ঠেলে দিয়েছিল অনিশ্চিত এক জীবনের দিকে, যার দায়িত্ব ছিল শুধুই মা, ভাই, বোনের প্রতি। নিজের জন্য কোনো সময় ভাবনা ছিল না। সেই সুফিয়ান একটু যেন থমকে দাঁড়িয়ে পিছনে তাকায়। নিজের প্রতি করা অন্যায় যেন এত বছরে গোচর হয় ওর চোখে। ও তো কোনো অন্যায় করেনি, শুধু ভালোবেসেছিল। ওই জীবনে যা ছিল তা ভালোবেসে, তাতে কোনো কলুষতা ছিল না। তাহলে ও নিজেকে কেন শাস্তি দিচ্ছে দিনের পর দিন? ও যেন একটা ঘুমে ছিল এতদিন, যা ভেঙে দিয়ে গেছে রোদেলা। কলেজে পড়বার সময় ও যখন রাজনীতি করত, তখন একটা মেয়েকে ভালোবাসে ও, এক প্রকার জোর করেই ভালোবাসতে বাধ্য করে মেয়েটাকে। তারপর একে একে পাঁচটা বছর কাটে ভালোবাসায় ডুবে। সম্পর্কের গভীরতা এমন ছিল যে কেউ কাউকে ছেড়ে যাওয়া অসম্ভব। বিয়েতে সুফিয়ানের কোনো সমস্যা ছিল না, এমনকি সুফিয়ানের মা পর্যন্ত জানতো ওদের সম্পর্কের কথা। শম্পা প্রায় যেত ওদের বাসায়। সুফিয়ানের মাও ভালো মন্দ রান্না করলে ওকে নিয়ে আসতে বলতো। ছোট ভাই বোনেরা তো রীতিমতো ভাবিই ডাকতো শম্পাকে। কিন্তু শম্পার বড় বোনের তখনও বিয়ে হয়নি, তাই ওর বিয়ে করা সম্ভব ছিল না তখন। গোপনে বিয়ে করতেও তাড়া দিয়েছিল সুফিয়ান অনেকবার, কারণ ওকে হারানোর ভয় ছিল সুফিয়ানের। কিন্তু শম্পা, ও তো হারিয়ে যেতে চেয়েছিল, তাই তো বাধা পড়তে চায়নি বিয়ে নামের বন্ধনে। তাই হয়তো এত গড়িমসি বিয়েতে। অনার্স যখন শেষ হলো, তখন শম্পা হুট করে কলেজ বদলে ফেলল। ওদের গ্রামের কলেজে মাস্টার্স ভর্তি হলো ও। বাড়িতে কি অসুবিধে হয়েছে এই অজুহাতে সুফিয়ান মনে নিয়েছিল সেটা, কিন্তু চোখের আড়াল মানেই তো মনের আড়াল। আস্তে আস্তে সম্পর্কের রং কেমন বদলে যেতে শুরু করে। শম্পা নানান বাহানায়, ব্যস্ততায় ওকে এড়িয়ে চলতে থাকে। ব্যস্ত সুফিয়ান হঠাৎ করেই শম্পাকে ফলো করতে লোক ঠিক করে। সে জানাই নতুন করে সম্পর্কে জড়িয়েছে শম্পা। সুফিয়ান বিশ্বাস করে না ওদের সম্পর্কের গভীরতা এত, এটা অসম্ভব। তবুও মনের কোথায় যেন সুতার টান লাগে। একটা সময় ওর সামনে সব পরিষ্কার হয়ে যায়, প্রমাণসহ হাতে নাতে ধরে ওদেরকে। ও প্রায়ই যেত ওই ছেলের ফ্ল্যাটে। ছেলেরা বাবা মা দুজনই চাকরিজীবী, তাই সুযোগ পেলেই ওরা এক হতে সেখানে। এত কিছু জানার পর ঘৃণায় সুফিয়ানের ওর সাথে কথাও বলতে পারছিল না। তবুও শম্পাকে জিজ্ঞেস করেছিল কেন ও এমন করলো ওর সাথে। কোনো উত্তর দিতে পারেনি শম্পা, শুধু কেঁদেছিল। পরে সুফিয়ান জেনেছিল শম্পা ওকে প্রয়োজনে ব্যবহার করেছিল।